কামিনী চৌধুরী ব্রেকফাস্ট টেবিলে বসে নিউজ পেপারে চোখ বুলাচ্ছে। তাকে দেখে বোঝার উপায় নেই কাল তার স্বামী আরেকটা বিয়ে করে বাসরও সেরে ফেলছে। আর কেউ এখনও ব্রেকফাস্ট টেবিলে আসেনি। নূরের আজ কনসার্ট আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কার্জন হলের সামনে। অসুস্থতার জন্য প্রোগ্রাম পিছিয়ে দেওয়া হয়েছে। আজ সারাদিন রিহার্সাল করবে। রাত 8টায় শুরু হবে কনসার্ট। আশমিন সেখানে চিফ গেস্ট। যদিও নূর সেটা জানে না। আশমিন নিজেই জানতে দেয়নি নূরকে। বর্ষসেরা শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হবে আজ। আশমিনের প্রোগ্রাম দুপুরে হলেও আশমিন রাতে একবার যাবে সেখানে। আশমিনের মতো বইয়ের লেজ ধরে ঘোড়া স্বামীদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। আর সে কখনো নিজের দায়িত্বে অবহেলা করে না। আশমিন সকাল সকাল জিমে গিয়েছে। ইদানিং সে নিজেকে নিয়ে চিন্তায় আছে। বউ তার দিকে খুব একটা নজর দিচ্ছে না। ব্যাপারটা গুরুতর। এ তো মেন্টাল স্ট্রেস নিতে পারছে না সে। কোথায় এসে হ্যান্ডসাম বরের সাথে চিপকে থাকবে তা না করে সারাক্ষণ লাঠিসোঁটা নিয়ে যুদ্ধ করার পায়তারা করে। সে ভালো বলে এখনও কিছু বলছে না। না হলে এতদিনে 2 বাচ্চার মা করে ঘরে বসিয়ে রাখতো। রাগে গজগজ করতে করতে ওয়াশরুমে চলে গেল আশমিন। সকালে ব্রেকফাস্ট টেবিলে এসে এক ভুরু উঁচু করে ফেললো আশমিন। কামিনী চৌধুরী গুনগুন করে ব্রেকফাস্ট করছে। আমজাদ চৌধুরী এখনও নিচে আসেনি। সানভি আর অমি ব্রেকফাস্ট করতে করতে নিজেদের মধ্যে কথা বলছে। আশমিনকে দেখে তারা দাঁড়িয়ে গেল। আশমিন ইশারায় বসতে বলে গম্ভীর গলায় বলল, আর কখনো খাবার ছেড়ে এভাবে দাঁড়াবে না। দুজনের মাথা নেড়ে সম্মতি দিলেন। মিনিট 2 পরে ঘুমে ঢলতে ঢলতে নূর এসে উপস্থিত হলো। ধপ করে চেয়ারে বসে পড়ে মাথা এলিয়ে দিল টেবিলে। অজানা কারণে তার খুব ঘুম পাচ্ছে। রাগের বশে সে সত্যিই সেই গ্লাসের পানি খেয়ে ফেলেনি তো? উফ! মাথা ধরে বসে রইল নূর। আশমিন নূরের দিকে নির্লিপ্ত চোখে চোখ রেখে খাবার মুখে পড়ছে। তীক্ষ্ণ চোখে নিজের দেওয়া চিহ্নগুলোতে চোখ বুলাচ্ছে। আবার খাওয়ায় মনোযোগ দিল সে। আশমিনের পূর্ণ ধ্যান কামিনী চৌধুরীর দিকে। এ তো শান্ত মানেই ঝড়ে পূর্বাভাস। নূর টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। অমি নূরের দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল। সানভি একটু পর পর লাজুক চোখে আশমিনের দিকে তাকাচ্ছে। আশমিনের খাওয়া শেষ পর্যায়ে আমজাদ চৌধুরী আর মায়া আন্টির নিচে নেমে এলো। হালকা গোলাপি শাড়িতে দারুণ লাগছে তাকে। মায়া আন্টির ভেজা চুল দেখে চোখ বড় বড় করে আমজাদ চৌধুরীর দিকে তাকালো আশমিন। আমজাদ চৌধুরীও ভুরু কুঁচকে তাকালো ছেলের দিকে। এভাবে তাকানোর কি আছে? মায়ার ভেজা চুলের দিকে তাকিয়ে থমকে গেল কামিনী চৌধুরী। কটমট করে তাকিয়ে রইল দুজনের দিকে। মায়া এসে আমজাদ চৌধুরীর বরাবর বসে পড়ল। কামিনী চৌধুরী গটগট করে চলে গেল সেখান থেকে। আশমিন আমজাদ চৌধুরীর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, বিয়ে করবে না করে গড়াগড়ি খেয়ে কান্নাকাটি করছিল। যেই বিয়ে করিয়ে দিলাম অমনি মেন কাজ সেরে ফেললো। আমজাদ চৌধুরী চারদিকে চোখ বুলিয়ে নিলেন। ভাগ্য ভালো আর কেউ শোনেনি। আশমিনের দিকে তাকিয়ে কটমট করে বলল, বাবা হয় তোমার, লাজ লজ্জা সব খেয়ে বসে আছো? বেয়াদব ছেলে। বিয়েটা নকল, তাই এসব আবান্তর কথা বলা বন্ধ করো। আশমিন অবাক হওয়ার ভান করে বলল, তার মানে বিয়েটা আসল হলে সত্যি বাসর সেরে ফেলতে? এই বয়সে তো ডিম্পারেট হওয়া ভালো না। আর আমাকে বেয়াদব নির্লজ্জ যাই বলো না কেন, আমার কিছু যায় আসে না, কারণ আমি আমার বাবার মতো হয়েছি। আমি নির্লজ্জ মানে সেও নির্লজ্জ। আর বিয়েটা আসল ছিল। আমজাদ চৌধুরী হতভম্ব হয়ে বসে ছেলের চলে যাওয়ার দেখল। তার মাথায় একটা কথাই ঘুরছে, বিয়েটা আসল ছিল। নূর চোখ বন্ধ করে বাবা ছেলের কথা শুনছিল। আশমিনকে এখন তার শুধু একজন অসহ্য ভয়ঙ্কর মানুষ মনে হয়। চোখ খুলে আমজাদ চৌধুরী দেখে একবার তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল নূর। শান্ত গলায় বলল, কিছু কথা ছিল আঙ্কেল। আমজাদ চৌধুরী ক্লান্ত চোখে তাকালো নূরের দিকে। চোখ সরিয়ে নিল। শান্ত গলায় বলল, আমি ডিভোর্স নিতে চাইছি। যেহেতু আমাদের বিয়ের কোনো ডকুমেন্ট নেই, সেহেতু মৌখিক তালাক দিলেই হবে। আমজাদ চৌধুরী চমকে উঠলেন। ভয়াক্ত চোখে তাকালো নূরের দিকে। নূরের পিছনে আশমিন দাঁড়িয়ে। শান্ত চেহারায় ভয়ঙ্কর চোখে তাকিয়ে আছে সে। সানভি অসহায় চোখে তাকালো আশমিনের দিকে। আশমিন ঠান্ডা গলায় হুঙ্কার দিয়ে বলল, সান। সানভি পরিমরি পায়ে দৌড়ে গিয়ে একটি হকি স্টিক টেনে দিল আশমিনের হাতে। নূর ভুরুকুচকে তাকিয়ে আছে আশমিনের দিকে। মুহূর্তেই ডাইনিং টেবিলে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। নূর চোয়াল শক্ত করে তাকিয়ে আছে ভাঙা কাছের দিকে।
এটা তার মায়ের হাতে কেনা। মায়ের স্মৃতি এভাবে নষ্ট হতে দেখে রাগে কষ্টে মুখ লাল হয়ে গেল নূরের। চোখ বন্ধ করে হাত মুঠ করে নিজেকে সামলাতে চেষ্টা করলো। আশমিন হকি স্টিকটা সানভীর হাতে দিয়ে নূরের সামনে এসে দাঁড়ালো। শক্ত হাতে নূরের মুখ নিজের দিকে ঘুরিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আরেকবার এই কথা মুখ থেকে বের করলেও এই টেবিলের জায়গায় তুই থাকবি, আর হকি স্টিকের জায়গায় আমি। কিভাবে ভাঙবো তা সবার সামনে বলতে চাইছি না। নূরের মুখ ছেড়ে দিয়ে শান্তভাবে বেরিয়ে গেল আশমিন। ভাব দেখে মনে হচ্ছে এখানে কিছু হয়নি। নূর হনহন করে নিজের রুমে চলে গেল। আমজাদ চৌধুরী আর মায়া আন্টি চুপচাপ বসে আছে। আমজাদ চৌধুরীকে মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখে তার কাছে এলেন মায়া আন্টি। নরম গলায় বলল, চিন্তা করবেন না, রাগ উঠেছে তাই এমন করেছে। মাথা ঠান্ডা হলে ঠিক হয়ে যাবে। এমনিতেই আমজাদ চৌধুরীর মাথা গরম ছিল। মায়ের কথা শুনে আগুনে ঘি ঢালার কাজ হলো। সে আগুন চোখে তাকালো মায়ের দিকে। শক্ত করে বাহু চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, নাটক করছো, বউ সাজতে চাইছো। কান খুলে শুনে রাখো, এই বাড়িতে কয়েকদিন মেহমান তুমি। নিজের সীমার মধ্যে থাকো, আমার কাছে ঘেঁষার চেষ্টা করবে না। আর সবাইকে ভেজা চুল দেখিয়ে কী প্রমাণ করতে চাইছো আমি খুব আদর করেছি তোমায়? ছি, নোংরা মেয়ে মানুষ। আমার পরিবার থেকে দূরে থাকো, সময় হলে আমি নিজে তোমাকে রাস্তায় ছুঁড়ে ফেলবো। মায়া ছলছল চোখে তাকিয়ে আছে আমজাদ চৌধুরীর দিকে। হাতটা ব্যথায় নীল হয়ে গেছে। কাল তো সব ঠিকই ছিল, আজ হঠাৎ করে কি হলো? মায়া ধরা গলায় বলল, আপনি এসব কি বলছেন? আমি তো শুধু আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্যই বলছিলাম। আমজাদ চৌধুরী তেড়ে উঠলেন, কর্কশ গলায় বললেন, আমি চেয়েছি তোমার কাছে সান্ত্বনা, একদম আমার কাছে ঘেরার চেষ্টা করবে না। অসহ্য লাগে তোমাকে। মায়ার বাহু ছেড়ে গটগট করে চলে গেল আমজাদ চৌধুরী। মায়া অশ্রুসিক্ত চোখে তাকিয়ে দেখল তার চলে যাওয়া। কামিনী চৌধুরী রুমে বসেই তুরুত হাসলো। টাকার ব্যবস্থা করা হয়ে গেছে, কাল অথবা পরশু টাকা হাতে পাবে। তখন সে নিজের আসল চাল চালবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে এসে নূরের মন খানিকটা ভালো হয়ে গেল। অন্যান্য শিল্পরা এখন পারফরমেন্স করছে। মন ভালো হলে আশমিনের উপর রাগটা 16 আনাই আছে। পার্কিংয়ে আশমিনের গাড়ি বহর দেখে বাঁকা আসলো নূর। কালো ম্যাজিস্ট্রেটটা আশমিনের অসম্ভব প্রিয়। এটা ছাড়া সে কোথাও যায় না। গাড়িতে একটা স্টেজ পড়লেও আশমিন মাথা ঠিক রাখতে পারে না। তুরুত হেসে নূর তার জন্য বরাদ্দকৃত রুমে চলে গেল। লাইট অন ডে আই অ্যাম গোনা ফ্লাই অ্যাওয়ে, অন ডে হোয়েন হ্যাভেন কল মাই নেম, আই লা ডাউন, আই ক্লোজ মাই আইস অল নাইট, আই ক্যান সি মর্নিং লাইট, অন ডে আই অ্যাম gonna fly away, one day I see your eyes again, I lay down, I close my eyes all night, I can see morning light। নূরের সাথে একজন মেল সিঙ্গার পারফরমেন্স করছে। আশমিন তীক্ষ্ণ চোখে সব কিছু দেখছে। নূরকে ঠিক একটা বারবি ডলের মতো লাগছে। বউ সুন্দরী হলে অনেক জ্বালা, সেখানে মন্ত্রী হয়ে কোনো লাভ নেই। বউয়ের কাছে পাত্তা পাওয়া যায় না, পুতুলের মতো একটা বউ তার। সারাক্ষণ কোলে নিয়ে না ঘুরে এখানে বসে মুরগির মতো ঝিমাতে হচ্ছে। বিরক্তিতে মুখ তেতো হয়ে গেল আশমিনের। কনসার্ট শেষ হলো রাত 2টায়। আশমিন ভার্সিটি চত্বরে দলের কিছু ছেলের সাথে কথা বলছে। নূরের গাড়ি এসে আশমিনের গাড়ির সামনে থামলো। আশমিন ভুরু কুঁচকে সেদিকে তাকালো। নূর হাতে হকি স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে। পাশে বিশোর মুখে অমি দাঁড়িয়ে। নূর 2 আঙ্গুল দিয়ে সেলুট দেখিয়ে ধুম করে আশমিনের গাড়ির গ্লাস ভেঙে ফেলল। ছেলেরা দৌড়ে যেতে চাইলে আশমিন ইশারায় থামিয়ে দিল। তোরা মিডিয়া সামলা, এদিকে যেন না আসে। ছেলেগুলো মাথা নেড়ে চলে গেল। নূর সবগুলো গ্লাস ভেঙেই ক্ষান্ত হয়নি, পুরো গাড়ি অচল করে ক্ষান্ত হয়েছে। আশমিন 2 হাত ভাঁজ করে শান্ত চোখে তাকিয়ে আছে নূরের দিকে। নূর তুরুত হেসে আশমিনের কাছে এসে দাঁড়ালো। ময়লা ঝাড়ার মতো হাত ঝেড়ে ফিসলে গলায় বলল, হিসেব বরাবর মন্ত্রী সাহেব। উইশ ইউ আই ভেরি নাইস জার্নি টু নাইট।
সকাল থেকে কামিনী চৌধুরীকে খুব খুশি খুশি লাগছে। নূর তীক্ষ্ণ চোখে সব কিছু অবলোকন করেছে। মায়া বেগম নিজের মতো কাজ করে যাচ্ছেন। বিয়ের পর থেকে কিচেনে সে সামলায়। এখন আর শেফের রান্না না খেয়ে সবাই তার হাতের রান্নাই খায়। তবে কামিনী চৌধুরীর খাবার শেফ রান্না করে। আশমিন আজ সপ্তাহখানেক হলো কানাডায় গিয়েছে। কিছু জরুরি কাজে আটকে যাওয়ার আরও কয়েকদিন থাকতে হবে। নূরের সাথে কয়েকদিন কথা হয়নি তার। কামিনী চৌধুরী নূরকে 400 কোটি টাকা ফিরিয়ে দিয়েছে কাল। সেই সাথে আরও এস কোম্পানি থেকে শেয়ারের একটা পোশাক কারখানা তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। পৈতৃক সূত্রে সে এই কারখানা পেয়েছে। আর এস কোম্পানিতে তার আর কোনো শেয়ার নেই। কামিনী চৌধুরী দাঁতে দাঁত চেপে মেনে নিয়েছে সব। কোথায় 4,000 কোটি টাকার ইন্টারন্যাশনাল কোম্পানি, আর কোথায় 50 কোটি টাকার সামান্য একটা কারখানা। আজ ছুটির দিন, শুক্রবার কেউ অফিসে যায় না। আমজাদ চৌধুরী নিজের রুমে রেস্ট নিচ্ছে। মায়া বেগমের রুমেই সে থাকে। কয়েকবার কামিনী চৌধুরীর কাছে যেতে চাইলেও কামিনী চৌধুরী তাকে রুমে ঢুকতে দেয়নি। মায়া বেগমের সাথে তার সম্পর্ক আগের মতোই আছে। কেউ কারোর সাথে খুব একটা কথা বলে না। আশমিনের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে আমজাদ চৌধুরীর। 4 বছর বয়স থেকে আশমিন হোস্টেলে থেকে পড়াশোনা করেছে। কামিনী চৌধুরী ছোটোবেলা থেকেই আশমিনের প্রতি ছিল উদাসীন। জীবনের 20টা বছর সে হোস্টেলে কাটিয়েছে। তবুও আমজাদ চৌধুরীর সাথে তার সম্পর্ক ছিল বন্ধুর মতো। আজ তো কাছে থেকেও তাদের মধ্যে হাজার মাইলের দূরত্ব। ড্রয়িং রুমে বসে অফিসে কিছু কাজ করছিল নূর। অমি কিছু হিসাব বুঝিয়ে দিচ্ছে তাকে। আজ আশমিনের দেশে আসার কথা। সেদিনেই একই রকম দেখতে আরেকটা গাড়ি নিয়ে এসেছে আশমিন। কলিং বেলের শব্দে কামিনী চৌধুরী এক প্রকার দৌড়ে গিয়ে দরজা খুললেন। মেয়েটগুলো হাঁ করে তাকিয়ে আছে কামিনী চৌধুরীর দিকে। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে কামিনী চৌধুরী মুখ চকচক করে উঠল। তাকে জড়িয়ে ধরে কুমিরের কান্না কাঁদতে লাগলো। নূর চোখ মুখ কুঁচকে সেদিকে তাকিয়ে আছে। ছেলেটার চেহারা দেখা যাচ্ছে না। অমি নিষ্প্রাণ চোখে তাকিয়ে রইল কামিনী চৌধুরীর দিকে। কামিনী চৌধুরীর কান্নার আওয়াজ শুনে আমজাদ চৌধুরী বেরিয়ে এসেছে তার রুম থেকে। কামিনী চৌধুরীকে শান্ত করে বুক থেকে সরাতেই কেঁপে উঠল অমি। অপলক চোখে তাকিয়ে রইল সেদিকে। এ যেন তারই প্রতিচ্ছবি। নূর একবার দেখে আবার নিজের কাজে মন দিল। সেদিকে চোরা চোখে তাকালো অমি। নূরের কোনো প্রতিক্রিয়া না দেখে অবাক হলো, কিছু বলল না। আমজাদ চৌধুরী একবার নূরের দিকে তাকিয়ে আবার শক্ত চোখে কামিনী চৌধুরীর দিকে তাকালো। মনে মনে করুণা হলো তার সহধর্মিণীর জন্য। পদে পদে হেরে নিজেকে উন্মাদ করে চলেছে। এর পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর। ছেলেটাকে নিয়ে ভিতরে আসলো কামিনী চৌধুরী। ছেলেটা দেখতে অমির মতো হলেও অমি তার থেকে গায়ের রং অনেকটা উজ্জ্বল। কামিনী চৌধুরী শয়তানি হেসে নূরের বরাবর এসে বসলো। সবাইকে উদ্দেশ্য করে বলল, সবার মনে আছে অনেক প্রশ্ন, তা আমি জানি। তার আগে পরিচয় করিয়ে দেই, এ হচ্ছে আরশিয়ান শিকদার। শিকদার আম্পায়ারের একমাত্র উত্তরাধিকারী, রাফসান শিকদারের ছেলে। আরশিয়া নেক দৃষ্টিতে তাকিয়ে আছে অমির দিকে। দেখতে তার মতো ছেলেটা। কে বুঝতে বাকি নেই তার। কাউকে কিছু না বলে সে অমিকে শক্ত করে জড়িয়ে ধরল। অমি অবাক হলেও কিছু বলল না। কামিনী চৌধুরী মুখ কুঁচকে সেদিকে তাকিয়ে আছে। নূর এবার আয়েশ করে বসলো। অমি নিজেকে ছাড়িয়ে নিল। চোখের পানি লুকিয়ে শক্ত করে দাঁড়িয়ে রইল। প্রায় 20 জন গার্ডসহ বাড়িতে ঢুকলো আশমিন। সারি সারি লাগেজগুলো রেখে গার্ডগুলো নিজেদের জায়গা দাঁড়িয়ে পড়ল। আশমিন ক্লান্ত গা এলিয়ে দিল সোফায়। নূরের কাঁধে মাথা রেখে নেকা গলায় বলল, আই মিস ইউ বউ, তোমাকে ছাড়া থাকতে পারছিলাম না জানো, তাই তাড়াতাড়ি চলে এলাম। নূর ক্লান্ত শ্বাস ছাড়ল। না, এই লোকের অসহ্য কারবার শেষ হবে। আর না নূর ভালো বউদের মতো সংসার করতে পারবে। আশমিনকে কিছু না বলে আশিয়ানের দিকে তাকালো নূর। সে আপাতত কামিনী চৌধুরীর পাশে বসে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে নূর আর আশমিনের দিকে। নূর সেদিকে পাত্তা না দিয়ে গম্ভীর গলায় বলল, আপনার পরিচয়? কামিনী চৌধুরী কর্কশ গলায় বলল, এই মেয়ে, একটু আগে কি বললাম শুনতে পাওনি? না, আমি সবার কথা কান দেই না। রাস্তার কুকুরও ঘেউ ঘেউ করে, তাই বলে তা মনোযোগ দিয়ে শুনতে হবে? তার কোনো মানে নেই। আমি আপনার সাথে কথা বলছি না মিসেস চৌধুরী। পরের বার আমার কথায় বাম হাত ঢুকানোর চেষ্টা করবেন না। আই ডোন্ট লাইক ইট।
কামিনী চৌধুরী কটমট করে তাকালো নূরের দিকে। আশিয়ান ইশারায় তাকে শান্ত হতে বলে নূরের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আমি আশিয়ান শিকদার, রাফসান শিকদারের ছেলে। আশমিন নূরের কাঁধ থেকে মাথা তুলে সোজা হয়ে বসলো। তীক্ষ্ণ চোখে তাকালো আশিয়ানের দিকে। নূর শান্ত চোখে তাকালো। উঠে গিয়ে রাফসান শিকদারের কাউসকে বসে পায়ের উপর পা তুলে গম্ভীর গলায় বলল, প্রুফ। আশিয়ান নড়ে চড়ে বসলো, জোর গলায় বলল, ডিএনএ টেস্ট করিয়ে দেখতে পারো। কানাডায় আমার আম্মুর সাথে সম্পর্ক ছিল তোমার বাবার, সেখানেই আমার জন্ম। আমজাদ চৌধুরী আর মামুনি সাক্ষী আছেন, চাইলে জিজ্ঞেস করতে পারো নূর। নূর তুরুত হাসলো। আশমিন শান্ত চোখে তাকিয়ে আছে নূরের দিকে। নূর মলিন চোখে তাকালো আশমিনের দিকে। আশমিন চোখ সরিয়ে নিল। এ তো একদিন হওয়ারই ছিল। নূর আশিয়ানের দিকে তাকিয়ে তাচ্ছিলের গলায় বলল, আমার বাবার এক রাতের বেড পার্টনার ছিল আপনার মা। তার জন্য তাকে 1 কোটি টাকার পেমেন্ট করা হয়েছে। আর আপনার মা আমার বাবার সুযোগ নিয়েছিল। তার বেহায়াপনার ফল হচ্ছেন আপনি, যাকে বলে অবৈধ সন্তান। কোনো অবৈধ সন্তান কি করে রাফসান শিকদারের উত্তরাধিকারী হতে পারে? নিজের অবস্থান বুঝতে শিখুন মিস্টার আশিয়ান। লোকে শুনলে হাসবে যে। আশিয়ানের চোয়া শক্ত করে তাকিয়ে আছে নূরের দিকে। এই মেয়েকে 2 আঙ্গুলে পিষে দেওয়া তার 2 মিনিটের ব্যাপার। নিজের হিংস্রতা এই মুহূর্তে বাইরে আনতে চাইছে না সে। কামিনী চৌধুরী বাঁকা হাসলো। সে জানতো নূর এমন কিছুই করবে। আশিয়ানকে হালকাভাবে নেওয়া তাদের মোটেই উচিত হয় না। দুবাইয়ের নামকরা মাফিয়া সে। শিকদারের এই অর্থ সম্পদ তার হাতে ধুলোর মতো। কিন্তু সে শিকদারদের মৃত্যু চায়। তার মায়ের মৃত্যুর বদলা নেওয়ার জন্যই তার এখানে আসা। চাইলে এই মুহূর্তে সবাইকে মেরে ফেলতে পারে সে। কিন্তু এত সহজ মৃত্যু এদের দিবে না আশিয়ান। ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যন্ত্রণা দিবে এদের। তার কাছে মৃত্যু খুব সামান্য শাস্তি। সত্যিটা জানানোর ছিল তাই জানালাম। অনেক তো আয়েশ করলে, এবার না হয় বাবার জাজর সন্তানের সাথে হালকা মোকাবেলা হয়ে যাক। আশমির শব্দ করে হেসে উঠল। আশিয়ান আর কামিনী চৌধুরীর দিকে তাকিয়ে ত্রুথ হেসে বলল, কিনে নয় মিস্টার মাফিয়া, আপনার অপেক্ষায় আমার চোখের নিচে কালি পড়ে গেল। এ তো অপেক্ষা তো আমি আমার বউয়ের জন্য করিনি। এসেছেন কয়েকদিন ঘুরুন ফিরুন, যা হওয়ার তা না হয় পরে হবে। দেখা গেল আর সুযোগই পেলেন না বাংলাদেশ দেখার। কয়েকদিন রেস্ট নিন, এখন আপনি আসতে পারেন। আমার খুব প্রেম পেয়েছে। এই মুহূর্তে বউ দরকার। আমি আবার প্রেম চেপে রাখতে পারি না। আসো তো বউ। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে নূরকে টেনে উপরে নিয়ে গেল আশমিন। অমনি কোনো দিকে না তাকিয়ে সোজা বেরিয়ে গেল বাসা থেকে। আশিয়ান আয়েশি ভঙ্গিতে বসে বাঁকা হাসলো। ইন্টারেস্টিং কিছু হবে এবার। আশমিন নূরকে নিজের রুমে এনে দরজা বন্ধ করে দিল। নূর শয়তানি হেসে তাকিয়ে আছে আশমিনের দিকে। আশমিন কিছু বলতে যাবে তার আগেই নূর আগ্রাসীভাবে আদর করতে লাগলো আশমিনকে। আশমিন থমকে গেল। মাথার মধ্যে সব কিছু তালগোল পাকিয়ে গেল। ঠোঁটে হালকা ব্যথার আবির্ভাব হতেই 2 লাফে দূরে সরে গেল। তুমি এভাবে একজন গণ্যমান্য মন্ত্রীর ইজ্জত লুটে নিতে পারো না। আমার এত বড় সর্বনাশ করো না নূর। আমি জনগণের কাছে মুখ দেখাতে পারবো না। এখনো বউয়ের সাথে বাসরটাও করা হয়নি। নূর কটমট চোখে তাকালো আশমিনের দিকে। আশমিন 2 হাত দিয়ে মুখ ঢেকে দাঁড়িয়ে আছে। নূর একটা বালিশ ছুঁড়ে মারল আশমিনের দিকে। রাগী গলায় বলল, এমন করলে আর বাসর করাও হবে না। এত নাটক করেন কিভাবে? অসহ্য মানুষ একটা।